ছাত্রছাত্রীরা, আজকে তরলের আমরা শেষ ধর্মটি আলোচনা করে নেব এবং সেই সঙ্গে সঙ্গে আজকে স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটিও শেষ হয়ে যাবে। আজকে যে ধর্মটি আলোচনা করব তরলের, সেটা হচ্ছে ভিসকোসিটি, অর্থাৎ ভিসকোসিটি অফ এ লিকুইড। ভিসকোসিটি, তো ভিসকোসিটি অফ এ লিকুইড। ভিসকোসিটি কাকে বলে? ভিসকোসিটির বাংলা কথা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা সান্দ্রতা দেখো, এই যে সান্দ্রতা বা ভিসকোসিটি, এই টার্মটা আমরা কিন্তু বাস্তব ক্ষেত্র প্রয়োগ করে থাকি। বাস্তব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু এখানে আমরা একটু থিওরিটিক্যাল পড়ব। যেমন ধরো, জল আর মধুর মধ্যে কে বেশি গাঢ়? জলও লিকুইড, মধুও লিকুইড। গাঢ়কে? গাঢ় কিন্তু অবশ্যই হচ্ছে মধু। আর মধু যেহেতু গাঢ়, মধুর কিন্তু ভিসকোসিটি বেশি মধুর, এবং মধুর ভিসকোসিটি বেশি। এবং মধুর ভিসকোসিটি কেন বেশি? মধুর মধ্যে যে মধুর যে অণুর অনেকগুলো স্তর এরকম কল্পনা করতে হয়। একটা স্তর অন্য স্তরকে প্রবাহমানতা হতে বাধা দেয়, সেই জন্য মধুর ভিসকোসিটিটা বেশি। ভিসকোসিটি এক প্রকার বাধা দেওয়ার ক্ষমতা। কোনো একটা তরলের অণুগুলোর এক স্তর অন্য স্তরের মধ্যে বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলবো ভিসকোসিটি। একটা কথা জেনে রাখবে, যার ভিসকোসিটি যত বেশি, সেই তরলের প্রবাহমানতা বা ফ্লুইডিটি তত কম। এখানে একটা কথা আমি বলছি, এই কথাটা তোমরা মনে করে রাখবে। ভিসকোসিটি কোনো তরলের যত বেশি, সেই তরলের প্রবাহমানতা বা ফ্লুইডিটি মানে প্রবাহমানতা, অর্থাৎ ফ্লুইডিটি বা প্রবাহমানতা তত কম। এই কথাটা একটু মনে রাখতে হবে। যাদের ধরো, আমি বলেছি মধু আর জলের মধ্যে ভিসকোসিটি কার বেশি? ভিসকোসিটি বেশি হচ্ছে মধুর, এবং তার ফ্লুইডিটি এই জন্য কম। বা তুমি উল্টো দিক থেকেও ভাবতে পারো, যার ফ্লুইডিটি মানে প্রবাহমানতা যার যত কম, ধরো তোমাকে দিয়েছে মধু আর জল, মধুর মধ্যে ফ্লুইডিটি কম, প্রবাহমানতা কম হলে ভিসকোসিটি তত বেশি। এবং একটা কথা, চলতি কথায় বলতে গেলে, যদি বাংলা কথায় বলতে চাও, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে তরল যত বেশি গাঢ়, তার ভিসকোসিটি তত বেশি। এই ভিসকোসিটি সম্বন্ধে আমরা জানবো। ভিসকোসিটি সম্বন্ধে জানতে গেলে আমাদের যেটা প্রথমে জানতে হবে, সেটা হচ্ছে স্টিম লাইন ফ্লো। কোনো তরলের স্টিম লাইন ফ্লো বলতে আমরা কি বুঝি? কোনো তরলের স্টিম লাইন ফ্লো বলতে আমরা কি বুঝি? স্টিম লাইন ফ্লো হচ্ছে এমন একটা, ধরো তরল এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, তো তরলের কোনো একটা বিন্দুতে, ধরো তরল প্রবাহিত হচ্ছে কোনো একটা তরলের এই বিন্দুতে, যদি তরলের ভেলোসিটি এবং ডাইরেকশন উভয়ই যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না হয়, তাহলে আমরা সেই তরলের প্রবাহমানতাটাকে বলবো স্টিম লাইন ফ্লো, অর্থাৎ ধারারেখ প্রবাহ। বুঝতে পারলে? যে তরলের প্রবাহ পথের কোনো বিন্দুর যদি ভেলোসিটি অর্থাৎ বেগ এবং অভিমুখ ডাইরেকশন যদি চেঞ্জ না হয়, কোনো তরলের প্রবাহ পথের কোনো বিন্দুতে, তাহলে সেই তরলটাকে আমরা বলবো যে সেই তরলটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো, অর্থাৎ বাংলাতে বললে ধারারেখ প্রবাহ তার মধ্যে আছে। এই প্রবাহটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। তো ধারারেখ প্রবাহ নিশ্চয়ই বুঝলে স্টিম লাইন ফ্লো কি। তো স্টিম লাইন ফ্লো এর মধ্যে কল্পনা করা হয় যে তরলের মধ্যে তরলটা যে প্রবাহটা হচ্ছে, যে প্রবাহটাকে অনেকগুলো স্তরে ভাগ করা থাকে। ধরো এইখানে একটা কোনো এটা কোনো একটা আমার নল, এই নলের মধ্যে আমি তরল পাঠাবো, লিকুইড পাঠাবো। এটা হচ্ছে আমার নল। এই নলের মধ্যে একটা কোনো লিকুইড আছে, এবং সেই লিকুইডটা ফ্লো করবো। আচ্ছা, এই দিকটা আমি খালি করে দিচ্ছি। ধরো এই দিকটা এরকম ফাঁকা অবস্থায় আছে, এই দিকটা ফাঁকা অবস্থায় আছে, এই দিকটাও একটু ফাঁকা অবস্থায় আছে। তো এর মধ্যে আমি কোনো লিকুইড পাঠাচ্ছি, এবং তার মধ্যে কি আছে? স্টিম লাইন ফ্লো মানে কি? যে তরল প্রবাহ পথের কোনো একটা বিন্দুতে তাদের যে ভেলোসিটি এবং ডাইরেকশন অর্থাৎ অভিমুখ কোনোদিন পরিবর্তন হবে না, তাহলে স্ট্রিম লাইন ফ্লো পাঠাবো। এবং স্ট্রিম লাইন ফ্লো পাঠানোর ফলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এই স্ট্রিম লাইন ফ্লোতে মনে করা হয় যে তরলটা অনেকগুলো স্তরে বিভক্ত আছে, এবং যে স্তরটা, এটা ধরো কোনো কাঁচের নল,
যে স্তরটা এই কাঁচের নলের কাছাকাছি আছে সেই স্তরটার গতিবেগ সব থেকে কম হবে। কেন কম হবে? কারণ এই কাঁচের এবং এই তরলের মধ্যে একটা কি কাজ করবে, অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। আমি এর আগের বারে বলেছি, আগের বিষয়টা অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। এবার এইখানে যে তোমার এটা আছে তরলের এই পৃষ্ঠতলের কাঁচের পৃষ্ঠতলের কাছাকাছি তরলের একটা যে স্তর আছে সেই স্তরের গতিবেগটা সব থেকে কম হবে। কারণ এটার মধ্যে এই তরলটা আর এই কাঁচের অণুগুলোর মধ্যে একটা অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। এবং তুমি যত এই কাঁচের পৃষ্ঠতল থেকে যত তুমি দূরে যাবে তত কিন্তু তোমার এই গতিবেগটা বাড়বে, তত কিন্তু গতিবেগটা আস্তে আস্তে করে বাড়বে। কারণ এখানে অ্যাডহেসিভ ফোর্সটা কমছে, কাঁচের অ্যাডহেসিভ ফোর্সটা কমছে। এবং এই নলের অক্ষ বরাবর এইখান থেকেও তুমি তাই করতে পারো, এদিক থেকে যত দূরে যাবে এই কাঁচের এদিক থেকে তত কিন্তু তোমার গতিবেগটা আস্তে আস্তে করে বাড়ছে, গতিবেগটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে প্রত্যেকটা স্তরে। এবং যদি নলের অক্ষ বরাবর যে স্তরটা আছে সেই স্তরটার গতিবেগ সর্বোচ্চ বলে মনে করতে হবে। এই ধরো নলের অক্ষ বরাবর যে গতিবেগটা আছে সেই গতিবেগটা হচ্ছে সর্বোচ্চ, সেই সর্বোচ্চ বলে মনে করতে হবে। তাহলে দেখো আমি একটা কাঁচের নল নিয়েছি, সেই কাঁচের নলের মধ্যে দিয়ে আমি ধারারেখ প্রবাহ পাস করছি। ধারারেখ প্রবাহ মানে স্ট্রিম লাইন ফ্লো। ধারারেখ প্রবাহ পাস করলে আমাদের মনে করা হয় যে এই প্রবাহটা অনেকগুলো স্তরে বিভক্ত আছে। সেই স্তরগুলো এরকম ভাবে স্তরে বিভক্ত আছে। আচ্ছা, স্তরগুলোর নাম দিয়ে দাও। এই স্তরটার নাম দিয়ে দাও এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই। এই স্তরের নাম দিয়ে দাও প্রত্যেকটা স্তরে। এবার দেখো এই এ এবং আই এই স্তরটা হচ্ছে কাঁচের একদম কাছাকাছি আছে, কাঁচের নলে। তো কাঁচের নলের কাছাকাছি আছে মানে কি, কাঁচের নল আর এই যে তরলের এই স্তরটার মধ্যে একটা অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে বলে এদের কিন্তু গতিবেগটা সব থেকে কম হবে। এই স্তরটার এ স্তরের গতিবেগ সব থেকে কম হবে আর উপরে আই স্তরের গতিবেগ সব থেকে কম হবে। এবং উপরের স্তরে যতগুলো যাবে তত কিন্তু আস্তে আস্তে করে গতিবেগটা বাড়তে থাকবে। এবং বাড়তে নলের যে অক্ষ বরাবর যেটা আমি পাচ্ছি, এই যে ই স্তরটা পাচ্ছি নলের অক্ষ বরাবর, এই স্তরের গতিবেগ কিন্তু হাইয়েস্ট। এই স্তরের এই ভেলোসিটি কিন্তু খুব হাইয়েস্ট, মানে সর্বোচ্চ। এর ভেলোসিটি হাইয়েস্ট বলি ধরতে হবে, সর্বোচ্চ। এবার দেখো এখানে কি হচ্ছে। এবার এখানে ধরো এখানে আমি দুটো স্তর কল্পনা করি। ধরো আমি দুটো স্তর কল্পনা করি, সেই দুটো স্তর হচ্ছে, ধরো এখানে আমি কল্পনা করছি এই সি এবং ডি, এই দুটো স্তর কল্পনা করছি। সি এবং ডি এই দুটো স্তর কল্পনা করছি, সি এবং ডি, অর্থাৎ এই স্তরটা। তো দেখো এই স্তরটার মধ্যে এই ডি এর গতিবেগটা সি এর স্তরের গতিবেগের থেকে বেশি। তখন কি করবে, তখন এই সি স্তরের যে অণুগুলো আছে আর ডি স্তরের যে অণুগুলো আছে তার মধ্যে কি বল কাজ করবে, সংশক্তি বল কাজ করবে, কারণ একই পদার্থের অণু। তাহলে এ যখন এগিয়ে যাচ্ছে তখন এই সি স্তরের অণু এই ডি স্তরের অণুর উপর একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তখন সি স্তরের অণুটা ডি স্তরের অণুকে বলবে যে তুমি ভাই আমার কাছেই থাকো, তোমাকে আর এগিয়ে যেতে হবে না। অর্থাৎ এই ডি স্তরের যে গতিবেগটা যেহেতু বেশি, এই গতিবেগটাকে কিন্তু সেই সি স্তরটা কিন্তু কমানোর চেষ্টা করবে। আর ডি স্তরটা কি করবে, ডি স্তর যখন গতিবেগটা বেশি সে কিন্তু সি স্তরের উপর একটা ফোর্স প্রয়োগ করবে। এবং সেই ফোর্সটাতে কি বলবে যে আমি তো তোমার থেকে গতিবেগটা তো আমার বেশি, তা তুমি আমার সঙ্গে সঙ্গেই চলে এসো। অর্থাৎ এই সি স্তর ডি স্তরের গতিবেগটাকে ডি স্তরের গতিবেগটাকে কমাবার চেষ্টা করে, আর ডি স্তর সি স্তরের গতিবেগটাকে বাড়াবার চেষ্টা করে। অর্থাৎ যে যেমনভাবে গতিবেগটাকে যাচ্ছে সে তার পাশের অণুগুলোকে সেরকমভাবেই তো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এর ফলে দেখো এই যে দুটো একটা বিপরীতমুখী একটা বল এই দুটো স্তরের মধ্যে লাগছে, সুতরাং এই যে প্রবাহের যে গতিবেগ সেই গতিটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বাভাবিক যে গতি সেই গতি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ দুটি স্তর পরস্পর আপেক্ষিক বেগকে নষ্ট করার চেষ্টা করে। এর অর্থ প্রবাহের বিরুদ্ধে স্তর দুটির স্পর্শতলে স্পর্শক বরাবর একটি পশ্চাৎবর্তী ফোর্স ক্রিয়া করে। এই যে ফ্লোটা যেতে চাইছে এই ফ্লোটাকে ডি এর ফ্লোটাকে সি টানছে আর ডি এর ফ্লোটাকে সি টানছে। এবং এই ফোর্সটা কোন দিকে হচ্ছে, এই ফোর্সটা পেছনের দিকে হচ্ছে, পেছনের দিকে ফোর্সটা হচ্ছে। অর্থাৎ সেরকমভাবে যেতে পারছে না।
যেতে পারছে না, কারণ এটা এটা স্পর্শক বরাবর কাজ করছে। এটা যেখানে স্পর্শতল এটা তো আমি একটু জায়গা দিয়ে করেছি, এত দূরে তো নেই, যে কাছাকাছি আছে, কিন্তু এই স্পর্শতলের বরাবর এই ফোর্সটা কাজ করছে, এবং স্পর্শতলের বরাবর কাজ করছে বলে এই যে এদের যে গতিবেগটাকে, এই প্রত্যেকটা স্তরের যে গতিবেগটা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। এবং এই যে গতিবেগটা হ্রাস পাচ্ছে, এই যে একটি পশ্চাৎবর্তী একটা বল এদের দুটো স্তরের মধ্যে কাজ করছে, এই যে বলটাকে আমরা বলবো সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। এই যে বলটা আমরা পাচ্ছি, এই দুটো বল যে কাজ করছে, এই বলটাকে, এই দুটো স্তরের মধ্যে যে বল কাজ করছে, সেই বলকে আমরা বলবো ভিসকাস ফোর্স বা সান্দ্র বল। বুঝতে পারলে? দেখো আর কিছুই না, আমি বলেছি যে এ এবং এই আই, এই স্তরের গতিবেগ সব থেকে কম হবে, কারণ এ এবং যে কাঁচের যে স্তরের মধ্যে যে কি বল কাজ করে, অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। আর যত উপরের দিকে যাবে তত কাঁচের নলার উপরের দিকে অ্যাডহেসিভ ফোর্সটা তত কম হবে, সেই জন্য উপরের দিকে গেলে ফ্লোটা মানে গতিবেগটা তত বাড়তে থাকবে, এবার সি আর ডি এর মধ্যে কাছাকাছি দুটো স্তরের মধ্যে আমি কল্পনা করছি যে সি এবং ডি এর মধ্যে কার গতিবেগটা বেশি, ডি স্তরের গতিবেগটা বেশি। ডি স্তরের গতিবেগ যদি বেশি হয়, তাহলে সে সি স্তরের অণুগুলোকে বলবে যে তুমি আমার সঙ্গে এসো, অর্থাৎ সে সি স্তরের অণুগুলোকে গতিবেগটাকে ত্বরান্বিত করার চেষ্টা করবে, বাড়াবার চেষ্টা করবে। আর ডি স্তর আর সি স্তর ডি স্তরের আমি যেটা বলছি, ডি স্তরের গতিবেগটাকে সি স্তরের গতিবেগটাকে বাড়াবার চেষ্টা করবে, আর সি স্তর ডি স্তরের গতিবেগটাকে কি করবে, কমানোর চেষ্টা করবে, যে যেমন আছে সেরকম ভাবে রাখার চেষ্টা করে। এর ফলে এখানে একটা যে ফোর্স তৈরি হবে এই দুটো স্তরের মধ্যে, সেই ফোর্সটা এদের যে প্রবাহটা যে খুব সুন্দরভাবে প্রবাহটা হচ্ছিল, সেই প্রবাহটাকে কিন্তু হতে দেবে না। প্রবাহটাকে যেহেতু হতে দেবে না, সেহেতু এদের প্রবাহটা কেন হতে দেবে না, কারণ এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, বল কাজ করছে, সেই বলটাকে আমরা বলবো ভিসকাস ফোর্স। তুমি যদি একটা কোনো একটা প্লেন তুমি জায়গার মধ্যে তুমি ছুঁড়ে দাও, তাহলে দেখবে জলের কিছু অংশ ওপর দিয়ে ওই প্লেন জায়গাটার উপর দিয়ে বেরিয়ে চলে গেল, কিছু অংশ আবার ওই প্লেন জায়গাটার মধ্যে রয়ে গেল। মানে কি, মানে একটা স্তর অন্য স্তরের গতিবেগকে কিন্তু প্রভাবিত করছে, ওরকম করে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ওই স্তরের গতিবেগটাকে প্রভাবিত করছে। যে একটা স্তরকে ধরে রাখলো বলে কিছুটা জল রয়ে গেল, আর ওপরের স্তরগুলোর গতিবেগটা খুব বেশি হলে ওপরের স্তরগুলো কিন্তু বেরিয়ে চলে গেল। এইভাবেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। তো এই যে ভিসকাস ফোর্স যেটা কাজ করছে, সান্দ্র বল, এই সান্দ্র বলটা কিসের জন্য হয়? এই সান্দ্র বলটা দুটো স্তরের মধ্যে যে কোহেসিভ ফোর্স কাজ করে, কারণ একই তো অণু, একই তো তরল, এবং তরলের মধ্যে অণুগুলো একই, তাহলে তাদের মধ্যে কি কাজ করবে, কোহেসিভ ফোর্স। এই কোহেসিভ ফোর্সের জন্য এই দুটো স্তরের মধ্যে বা যে কোনো দুটো স্তরের মধ্যে কিন্তু একটা বল কাজ করে, যে বল তাদের স্বাভাবিক প্রবাহকে বাধা দেয়, এবং এই বলটাকেই আমরা বলবো ভিসকাস ফোর্স। এবং ভিসকাস ফোর্সকে অনেকটা ঘর্ষণের সঙ্গে তুলনা করা যায়, ফ্রিকশন। এবং এই ঘর্ষণটা যেহেতু একটা অন্য কোনো জিনিসের সঙ্গে হচ্ছে না, ঘর্ষণটা হচ্ছে নিজেদের দুটো স্তরের মধ্যেই হচ্ছে, সুতরাং এই ভিসকাস ফোর্সকে কিন্তু অপর নামে আমরা বলতে পারি ইন্টারনাল ফ্রিকশন, এটাও বলতে পারি, অর্থাৎ অভ্যন্তরীণ ঘর্ষণ, এটাকে আমরা বলতে পারি ইন্টারনাল ফ্রিকশন, এটাও বলতে পারি ইন্টারনাল ফ্রিকশন, অর্থাৎ অভ্যন্তরীণ ঘর্ষণ, এই বলটাও বলতে পারি। এবং এই অভ্যন্তরীণ ঘর্ষণ বা ভিসকাস ফোর্স কিন্তু একই। তাহলে এবার এই অভ্যন্তরীণ ঘর্ষণ, আর এবার তাহলে সান্দ্রতা, ভিসকোসিটি কাকে বলে? ভিসকোসিটি যেটা আমরা আলোচনা করছি, ভিসকোসিটি এইটা কি? ভিসকোসিটি আমরা কাকে বলবো? ভিসকোসিটি তোমাদের বইতে আছে, যে ধর্মের জন্য কোনো তরল তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাকেই তরলের সান্দ্রতা বলে। দেখো, এটা হচ্ছে আপেক্ষিক যে গতিবেগ, সেই গতিবেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে। মানে যে ধর্মের জন্য কোনো তরল তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, সেই ধর্মটাকে আমরা বলবো সান্দ্রতা। এটা খালি আমি এই দুটো স্তর দেখিয়েছি, এটা কিন্তু প্রত্যেকটা স্তরের ক্ষেত্রেই খাটবে, এবং দুটো কাছাকাছি যে স্তর আছে সেখানে কিন্তু বেশি পরিমাণে খাটবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, ভিসকোসিটি হচ্ছে ফ্রিকশন, একটা ঘর্ষণ মানে কি, দুটো তরলের যখন স্টিমলাইন ঘোরা হবে, তখন একটা তরলের দুটো যে স্তর, এই স্তরের মধ্যে যে একটা ঘর্ষণ
ঘর্ষণ বলের ফলে একে অপরের গতিবেগকে যে বাধা দেওয়ার চেষ্টা, সেই বাধা দেওয়ার জনিত যে বল, সেই বলটাকেই আমরা বলবো ভিসকাস ফোর্স, এবং এই ধর্মটাকে আমরা বলবো তরলের ভিসকোসিটি। ক্লিয়ার? এটা ভালো করে বলবেন। যে তরলের সান্দ্রতা যত বেশি, যে তরলের সান্দ্রতা যত বেশি মানে যে তরলের এই যে ফোর্স অফ অ্যাট্রাক্ট, যে তরলের এই যে সংশক্তি বলটা যত বেশি হবে, সান্দ্রতা মানে বাধা দেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের কথা তুমি বলতে পারো। যে স্তরের বাধা দেওয়ার ক্ষমতা, একে অপরকে বাধা দেওয়ার ক্ষমতাটা যার যত বেশি হবে, তার কিন্তু প্রবাহমানতাটা তত কম হবে। আমি আগেই বলেছি ভিসকোসিটি যার যত বেশি, ফ্লুইডিটি তার তত কম, প্রবাহমানতা তত কম হবে। সেই জন্যে জল, অ্যালকোহল, ইথার, এতে সান্দ্রতা কম, ভিসকোসিটি কম, সেই জন্য এদের প্রবাহমানতা বেশি। আর যেসব তরলের ভিসকোসিটি বেশি তাদের প্রবাহের হার কম, যেমন মধু, গ্লিসারিন, ক্যাস্টার তেল, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এটা ভালো করে পড়বে। আচ্ছা, এরপরে পরের যে টার্মটা আমরা চলে যাব, সেটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক। দেখো, আমরা একটা নতুন টার্ম আমরা করবো, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক, 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 সান্দ্রতাঙ্ক নিয়ে আলোচনা করবো, যেটার ইংলিশ টার্ম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো এইখানে আমি আলোচনা করবো, দেখো আমাদের একটা, ধরো এইখানে একটা কোনো, এটা হচ্ছে একটা আমাদের একদম ভূমিস্তর, ভূমিস্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা ভূমিস্তর, এটা হচ্ছে ভূমি। তো ভূমিস্তরের উপরে আমি এখানে একটা কল্পনা করছি, দেখো ভূমিস্তরের উপরে এরকম একটা, ভূমিস্তরের উপরে, ভূমিস্তর থেকে এটা স্থির সমতল, এটা হচ্ছে স্থির, এটা স্থির সমতল। তো স্থির সমতল, এখানে কোনো তরলের, এর উপর দিয়ে কোনো তরলের ফ্লো হচ্ছে। তো তরলের ফ্লো হচ্ছে, ধরো এখান থেকে ভূমিস্তর থেকে এক্স দূরত্বে, এটা হচ্ছে এক্স দূরত্ব, এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স দূরত্ব। এই এক্স দূরত্বে এই তরলের একটা স্তর আছে, এই স্তরটাকে আমি ধরে নিচ্ছি, এই স্তরটা হচ্ছে তরলের ফ্লোটা এরকম ভাবে হচ্ছে। আর এক্স এর থেকে আবার এক্স এর থেকে আরো স্বল্প একটা দূরত্বে, যেটা ডিএক্স স্তর, এই ডিএক্স স্তরের মানে এক্স এর থেকে আরো একটা স্বল্প দূরত্ব ডিএক্স স্তরে তরলের ফ্লো হচ্ছে এইরকম ডিএক্স স্তরে। এবং দেখো এই যে ডিস্টেন্সটা, এই এই স্তর থেকে এই স্তরের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকেই আমরা বলছি ডিএক্স। এই স্তরের মধ্যে এই স্তরের যে ডিস্টেন্সটা, তাকে আমরা বলবো ডিএক্স। তাহলে দেখো যে স্থির সমতলের সাপেক্ষে, ধরো স্থির সমতলের উপর দিয়ে কিন্তু একটা স্টিম লাইন ফ্লো হচ্ছে, সেই স্টিম লাইন ফ্লোরের আমি দুটো স্তর নিয়ে আলোচনা করছি। এই স্থির সমতলের এক্স দূরত্বে একটা স্তর আছে, সেই এক্স দূরত্বের স্তরের গতিবেগে ফ্লো হচ্ছে। আবার এক্স থেকে ডিএক্স দূরত্ব, এখানে ডি মানে খুব অল্প দূরত্ব, ডিএক্স দূরত্বে একটা স্তর আছে, সেই স্তরটার গতিবেগ এখানে এরকম হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো এই এক্স স্তরে যে যাচ্ছে, সেই এক্স স্তরের যে প্রবাহটা হচ্ছে, সেইখানে একটা ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটিটাকে আমি ধরে নিচ্ছি ভি, সেই ভেলোসিটিটাকে আমি ধরে নিচ্ছি ভি। এবং এই ওপরের স্তরে ভেলোসিটিটা একটু বেশি হবে, ওপরের স্তরে ভেলোসিটি বেশি হবে, কারণ আমি বললাম যত উপরের স্তরে যাবে তত কিন্তু ভেলোসিটি বাড়তে থাকবে। তাহলে উপরের স্তরে ভেলোসিটি যদি বেশি হয়, তাহলে এই ভেলোসিটিটাকে আমি ধরে নিচ্ছি ভি প্লাস ডিভি, এই ভেলোসিটিকে আমি ধরে নিচ্ছি ভি প্লাস ডিভি, এই ভেলোসিটিটাকে ধরে নিচ্ছি। তাহলে এই স্তরের ভেলোসিটি, যেটা এক্স দূরত্বে, তার ভেলোসিটি হচ্ছে ভি, আর যেটা এক্স প্লাস মানে এক্স এর থেকে ডিএক্স দূরত্বে, তার ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ডিভি। এবার দেখো এই স্তরের, এখানে তো একটা স্তর আছে, মানে এই ধরো এখানে যে স্তরটা আমি এঁকেছি, এই স্তরের তো একটা তো ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটাকে, এই স্তরকে কেন্দ্র করে যে একটা ক্ষেত্রফলটা আছে, এই স্তরকে কেন্দ্র করে একটা যে ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিচ্ছি এ। এই স্তরের ক্ষেত্র, এই উপরের স্তরের ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিচ্ছি এ, এরিয়া। বুঝতে পারলে সবগুলো টার্ম ক্লিয়ার হচ্ছে? তো বিজ্ঞানী নিউটন কিছু সূত্র দিয়েছেন। বিজ্ঞানী নিউটন বলছেন যে এই দুটো স্তরের মধ্যে যে সান্দ্রবল কাজ করবে, সেই সান্দ্রবল এফ যদি আমি ধরি, সান্দ্রবল, সেই এফটা এই যে তরলের যে প্রবাহ, সেই প্রবাহের যে ক্ষেত্রফলটা, এরিয়া, এই প্রবাহকে কেন্দ্র করে যে ক্ষেত্রফলটা আছে, সেই ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। এবং এই এফটা এই ডিভি বাই ডিএক্স এর সঙ্গে সমানুপাতিক। এবং ডিভি এবং ডিএক্স কে আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটাকে আমরা বলবো ডিভি এবং ডিএক্স কে আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এদের সঙ্গে সমানুপাতিক। গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ডিভি মানে কি? ডিভি মানে এই যে গতিবেগটা একটু বেশি,
ভি প্লাস ডিভি, এই যে গতিবেগটা এই ভির তুলনায় এটা যে একটু বেশি, সেই ডিভি আর ডিএক্স, ডিএক্স মানে এই দূরত্বটা, এটাকে আমরা এই অনুপাতটাকে আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্টের সংজ্ঞা যদি করাও তাহলে এরকম হতে হবে যে তরলের প্রবাহের অভিমুখের লম্ব দিকে স্তরগুলির পারস্পরিক দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার। ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে স্তরগুলির পারস্পরিক দূরত্ব, স্তরগুলির পারস্পরিক দূরত্ব মানে স্তরগুলির পারস্পরিক দূরত্ব মানে ডিএক্স। আমি একটা স্তর ধরেছি, দুটো স্তরের মধ্যে দূরত্ব ডিএক্স, তো স্তরগুলির মধ্যে স্তরগুলির পারস্পরিক দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার। এই ডিভিটা হচ্ছে স্বল্প সময় বেগের পরিবর্তনের হার, সেই এটাকেই আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, আচ্ছা এখানে যদি বুঝতে না পারো আমি বানানটা আরেকবার লিখছি, গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক। আর এফটা কি? এফ হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বল মানে যে দুটো স্তরের মধ্যে যে বল কাজ করছে, সেই বলটা, এই এফ হচ্ছে সান্দ্র বল। এফ হচ্ছে সান্দ্র বল, এফ হচ্ছে সান্দ্র বল। তো সান্দ্র বল হচ্ছে এফ। তো এফটা হচ্ছে এখানে এই স্তরটাকে কেন্দ্র করে যে ক্ষেত্রফলটা করেছি সেই ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, আর ভেলোসিটি গ্রেডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক। তাহলে এবার তুমি এখান থেকে এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দাও, যে ফোর্স, এই সান্দ্র বলটা ইজ ইকুয়াল টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স হয়ে গেছে। এবার দেখো এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি তুলে দিই তাহলে কি বসবো? তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু ইটা, এরকম ভাবে একটা সমানুপাতিক ধ্রুবকাঙ্ক ইটা, যেটাকে বলে ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এই যে ইটা, এই যে সমানুপাতিক ধ্রুবক যেটা ইটা পেলাম, এই ইটাকেই আমরা বলবো সান্দ্রতাঙ্ক। ইটাকেই আমরা বলবো সান্দ্রতাঙ্ক। এই যে ইটা পেলাম, এই ইটাকেই আমরা বলবো সান্দ্রতাঙ্ক। তাহলে আমরা যে খুঁজছিলাম সান্দ্রতাঙ্ক কাকে বলে, সান্দ্রতাঙ্ক কাকে বলে? সান্দ্রতাঙ্ক এই ধ্রুবকটাকে সান্দ্রতাঙ্ক বলে। এবং এই ধ্রুবকটা, এই সান্দ্রতাঙ্ক, এর মান তরলের প্রকৃতি এবং তরলের উষ্ণতার উপর নির্ভর করে। এই এন এর মানটা কিসের উপর নির্ভর করবে? তাহলে নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছো। আমি এই জায়গাটা তোমাদের বইতেও আছে, ভালো করে বুঝবে। আমি যে জায়গাটা বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই দেখো, এবার সান্দ্রতাঙ্কের আমরা সংজ্ঞা করব। তো সান্দ্রতাঙ্ক কার উপর নির্ভর করবে? সান্দ্রতাঙ্ক এই এটা নির্ভর করবে নেচার অফ লিকুইড এবং টেম্পারেচারের উপর নির্ভর করবে। নেচার অফ লিকুইডের প্রকৃতির উপর নির্ভর করবে এবং তার টেম্পারেচার কত, তার টেম্পারেচারের উপর নির্ভর করবে। এই দুটো জিনিসের উপর এই সমানুপাতিক ধ্রুবকটা নির্ভর করে। তাহলে দেখো, এখানে যদি আমি এই সান্দ্রতাঙ্কের যদি সংজ্ঞা খুঁজতে চাই, তাহলে আমরা আস্তে আস্তে করে এই সংজ্ঞাটা করি। এই ডিএক্স, ডিভি এবং এ এর মানটা যদি আমরা একক ধরে নিই, তাহলে আমরা যে ফোর্সটা পাবো সেই ফোর্সটাকে আমরা সান্দ্রতাঙ্ক বলতে পারি। তাহলে এক্ষেত্রে সংজ্ঞা কি হবে আমি বলছি, সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট তুমি বুঝে নাও। বই অনুযায়ী বলছি যে সান্দ্রতাঙ্কের সংজ্ঞা, এই ইটার সংজ্ঞাটা যদি করতে চাই তাহলে কি হবে? স্থির উষ্ণতায়, ফিক্সড টেম্পারেচারে কোনো তরলে একক দূরবর্তী দুটি স্তরের মধ্যে, তাহলে ডিএক্সটাকে একক ধরে নিলাম, একক দূরবর্তী, ডিএক্সটা মানে একক দূরবর্তী দুটি স্তরের মধ্যে বেগের ব্যবধানটা একক বজায় রাখতে, এই ডিভিটাকেও আমি ধরে নিলাম বেগের যে ব্যবধানটা, সেই ব্যবধানটাকে একক বজায় রাখতে যে স্পর্শকীয় বল প্রতি একক ক্ষেত্রফলে, যে স্পর্শকীয় বল, এই ফোর্সটা যখন প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত হয়, যে স্পর্শকীয় বল প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগ করতে হয়, সেই বলটাকেই আমরা বলবো সান্দ্রতাঙ্ক। বুঝতে পারলে? আরেকবার সংজ্ঞাটা বলছি, এই ডিএক্স, ডিভি এবং এ এর মানটা একক করে দাও, একক ইউনিটি করে দাও, তাহলে যে ফোর্সটা পাচ্ছ সেই ফোর্সটা যে সান্দ্রতাঙ্কের মান। ডিএক্সটা কি ছিল? ডিএক্স হচ্ছে দুটো স্তরের মধ্যে দূরত্ব। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে একক দূরবর্তী দুটো স্তরের মধ্যে, এই ডিএক্স এর দূরত্বটাকে একক দূরবর্তী দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য একক রাখতে ওই তরলে দুটো তলের মধ্যে স্পর্শতল ওই তরলের একক ব্যবধান বজায় রাখতে স্পর্শকীয় বল স্থির, আরেকবার বলছি দেখো, স্থির উষ্ণতায় কোনো তরলে একক দূরবর্তী দুটো স্তরের মধ্যে, একক ডিএক্স এর মানটা একক ধরে নিই, একক দূরবর্তী দুটো স্তরের মধ্যে বেগের একক ব্যবধান বজায় রাখতে যে স্পর্শকীয় বল এই বলটা প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগ করতে হয়, তাকেই আমরা বলবো সান্দ্রতাঙ্ক।
তাহলে এটাই হচ্ছে ইটা বা সান্দ্রতাঙ্কের সংজ্ঞা। এবং সান্দ্রতাঙ্কের একক কি হবে? দেখো সান্দ্রতাঙ্কের একক, সান্দ্রতাঙ্ক এন, ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স, এটা এফ, এফ এর একক কি? ফোর্স, ফোর্সের সিজিএস একক যদি করি তাহলে ডাইন পাবো। এ, এর মানে কি হবে? এ মানে সেমি স্কয়ার, এরিয়া ক্রস সেকশন, সেমি স্কয়ার অবশ্যই। আর ডিভি, ডিভি মানে কি? ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব, যদি দূরত্ব কি দিয়ে করা হয়? দূরত্ব হয় সেমি দিয়ে, আর সময় করা হয়, সময় কি করা হয়? সেকেন্ড দিয়ে। তাহলে সেমি ইন্টু সেকেন্ড ইনভার্স, এটা আমি করতে পারি, সেমি সেকেন্ড ইনভার্স। আর ডিএক্স, ডিএক্স, ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কি? দূরত্বের একক সেমি। তাহলে তুমি এরকম ভাবে ক্যালকুলেশন করো, এই সেমি কেটে যাবে, তাহলে কি আসছে? ডাইন, ডাইন, ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড ইনভার্স, ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস টু, সেকেন্ড ইনভার্স হবে না, সেকেন্ডে যদি ওপরে চলে যায় তাহলে সেকেন্ডই থাকবে, ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড। এইটা হচ্ছে এই সান্দ্রতাঙ্কের একক। জাস্ট এই কনসেপ্টটা খেয়াল রাখো, তাহলেই হবে। তো এই যেসব তরলের সান্দ্রতা বেশি তাদের সান্দ্রতাঙ্কের মানও বেশি হয়, সান্দ্রতাঙ্কের মানও বেশি হয়। অন্যদিকে যেসব তরলের সান্দ্রতা কম তাদের সান্দ্রতাঙ্কের মান কম হয়। সান্দ্রতা যত বেশি সান্দ্রতাঙ্কের মানও তত বেশি। সান্দ্রতাঙ্ক হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, অর্থাৎ সান্দ্রতাঙ্ক হচ্ছে এমন একটা সান্দ্রতাঙ্ক হচ্ছে তার মাধ্যমে ভিসকোসিটি পরিমাপ করা হয়। যেসব তরলের সান্দ্রতাঙ্কের মানটা যত বেশি তাদের সান্দ্রতা তত বেশি। অর্থাৎ সান্দ্রতাঙ্ক মানে ভিসকোসিটি পরিমাপক একটা মেজারমেন্টের একটা ইউনিট বলতে পারে, ভিসকোসিটি কার কত বেশি কার কত কম। এবার দেখো এই সান্দ্রতাঙ্কের এই যে এককটাকে, সান্দ্রতাঙ্কের যে সিজিএস একক, এই সান্দ্রতাঙ্কের সিজিএস একক হচ্ছে পয়েস, সিজিএস একক হচ্ছে পয়েস। এই যে দেখো আমি যে এককটা পেলাম, এই যে ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড, এটা যদি ওয়ান ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সেকেন্ড হয় তাহলে সেটাকে আমরা বলবো সান্দ্রতাঙ্কের একক আসবে পয়েস, পিওআই এসি, পয়েস, পয়েস সান্দ্রতাঙ্কের একক হচ্ছে পয়েস, পিওআই এসি, মানে ওয়ান ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস টু আর সেকেন্ড, এটাকে আমরা বলবো এক পয়েস। মানে এই এককটা ইউনিটটাকে আমি পয়েস বললাম, এটা সিজিএস পদ্ধতিতে। এবং তাহলে এই সিজিএস পদ্ধতিতে পয়েসের যদি তুমি পয়েসের যদি সংজ্ঞা খোঁজো তাহলে কি হবে? তাহলে তুমি এইগুলো সবগুলোকে একক করে দাও, এখানে এই ডিএক্স এর মানটা একক করে দাও, এই ডিভির মানটা একক করে দাও, তাহলে তুমি পয়েসের সংজ্ঞা পেয়ে যাবে। আমাদের মানটা কি দেখো, এখানে এই মানটা করে দাও, এই সবগুলো ডিএক্স ডিভি আর এর মানটা একক করে দাও, তাহলে তুমি পয়েসের সংজ্ঞা পেয়ে যাবে। এক পয়েস কাকে বলে? তাহলে দেখো পয়েসের সংজ্ঞা বলেছে, এগুলো ফিজিক্সে পড়বে, এগুলো কেমিস্ট্রিতে খুব কম আছে। আরেকবার বলছি তবু দেখো, এখানে কি আছে যে পয়েসের সংজ্ঞা, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে 1 সেমি দূরত্বে অবস্থিত, এই ডিএক্সটাকে 1 করে দিই, 1 সেমি দূরত্বে অবস্থিত দুটি তরলদ্বয়ের দুটি তরল স্তরের মধ্যে বেগের ব্যবধান, এই ডিভিটাকে বেগের ব্যবধান 1 সেমি পার সেকেন্ড স্কয়ার, এই ডিভিটার ইউনিটটা করে দিলে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার, বেগের ব্যবধান 1 সেমি পার সেকেন্ড স্কয়ার বজায় রাখতে যদি 1 সেমি স্কয়ার ক্ষেত্রফলে, 1 সেমি স্কয়ার, এটার পরিমাণটা করে দিলে 1 সেমি স্কয়ার, 1 সেমি স্কয়ার ক্ষেত্রফলে এক ডাইন স্পর্শক বল প্রয়োগ করতে হয়, স্পর্শক বল প্রয়োগ করতে হয়, তবে বলা যায় ওই উষ্ণতায় তরলটির সান্দ্রতা 1 পয়েস। মানে সবগুলোকে তুমি সিজিএস পদ্ধতিতে বলে দাও, তাহলে 1 পয়েসের সংজ্ঞা হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় তরলের দুটো স্তরের মধ্যে দূরত্ব যখন 1 সেন্টিমিটার, তখন ওই দুটো স্তরের মধ্যে বেগের ব্যবধানটা 1 সেমি পার সেকেন্ড স্কয়ার বজায় রাখতে ওই তরলের স্পর্শক বরাবর প্রতি একক ক্ষেত্রফলে 1 সেমি স্কয়ার ক্ষেত্রফলে যে ডাইন বল প্রয়োগ করা হবে, এক ডাইন যদি বল প্রয়োগ করা হয়, এই এফটাকেও 1 করে দাও, এক ডাইন যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলা হবে যে ওই উষ্ণতা তরলটির সান্দ্রতা 1 পয়েস, তাহলে বলা হবে ওই উষ্ণতা তরলটির সান্দ্রতা হচ্ছে 1 পয়েস, 1 পয়েস। ব্যাস, এটাই ভালো করে পড়বেন। তো পয়েসের আরও কিছু ইউনিট আছে, সেন্টি পয়েস, মিলি পয়েস, তো আরও ছোটো ছোটো ইউনিট আছে, সেগুলো একটু করবো। তো এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই যে জিনিসগুলো, আর আরেকটা জিনিস করবো আমাদের লাস্ট আলোচনা,
যে যে তরলের সান্দ্রতার উপর প্রভাবকারী বিষয়সমূহ, তরলের সান্দ্রতার উপর প্রভাবকারী বিষয়সমূহ, ফ্যাক্টরস এফেক্টিং ভিসকোসিটি, ফ্যাক্টরস এফেক্টিং ভিসকোসিটি। দেখো ভিসকোসিটি, তো ভিসকোসিটির ভিসকোসিটির ভিসকোসিটি কেন হয়? ভিসকোসিটি আমি বলেছি দুটো যে স্তরের মধ্যে কি হয়, দুটো স্তরের মধ্যে যে কোহেসিভ ফোর্স, এই কোহেসিভ ফোর্সের জন্য এই ভিসকোসিটির সৃষ্টি হয়। এবং কোহেসিভ ফোর্সটা কি? কোহেসিভ ফোর্সটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। কোহেসিভ ফোর্সটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে কোহেসিভ ফোর্স দুটো স্তরের মধ্যে কোহেসিভ ফোর্স মানে দুটো স্তরের মধ্যে তো জলের অণু আছে, জলের অণু বা কোনো তরলের অণু আছে, একই টাইপের অণু। তো একই টাইপের অণু মানে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। কোহেসিভ ফোর্স যত বাড়বে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়বে। ইন্টারমলিকুলার ফোর্স অফ কোহেসিভ ফোর্স যত বাড়বে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়বে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বাড়বে তত কিন্তু একটা স্তর অন্য স্তরকে বা তাদের আপেক্ষিক যে গতিবেগ ছিল সেই গতিবেগটাকে বাধা দেওয়ার ক্ষমতাটা নিশ্চয়ই বেশি হবে। বাধা দেওয়ার ক্ষমতাটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভিসকোসিটিও বাড়বে, ভিসকোসিটি বাড়বে। আর ভিসকোসিটি বাড়লে ফ্লুইডিটির প্রবাহমানতা কমবে। নিশ্চয়ই বুঝতে পারলে? কোহেসিভ ফোর্স, দুটো স্তরের মধ্যে কোহেসিভ ফোর্স বাড়বে মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে মানে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে তাদের মধ্যে যে দুটো স্তরের মধ্যে যে গতিবেগ, সেই গতিবেগটা কমবে। গতিবেগটা যদি কমে, ফ্লুইডিটি কমছে, ফ্লুইডিটি যদি কমে তাহলে ভিসকোসিটি বাড়বে। এরকমভাবে বলতে পারো। তাহলে তরলের সান্দ্রতার উপর প্রভাবকারী বিষয়সমূহ, এটার মধ্যে যদি 1 নম্বর আমি দিই যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, 1 নম্বর যদি আমি দিই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি তত কিন্তু ভিসকোসিটি তত কিন্তু বেশি হবে, সেই জন্যে যদি আমি ধরি ইথানল, C2H5OH ইথানল আর ডাইইথাইল ইথার C2H5OC2H5 ডাইমিথাইল ইথার আচ্ছা ডাইমিথাইল ইথার ধরছি CH3OCH3 ডাইমিথাইল ইথার ধরছি। তো ডাইমিথাইল ইথার আর ইথানলের মধ্যে এরা পরস্পর আইসোমার, কিন্তু এ হলেও ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কার বেশি? কারণ এর বেশি, কারণ এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি হয়, আর এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয় না, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কার বেশি? C2H5 হয়েছে। তাহলে ভিসকোসিটি কার বেশি হয়? ভিসকোসিটিও কিন্তু C2H5OH হবে। অর্থাৎ C2H5OH হচ্ছে, যদি আমি সেই বাংলা কথা বলি, C2H5OH কিন্তু ইথারের তুলনায় বেশি গাঢ় হবে। যার গাঢ় যত বেশি তত কিন্তু তার ভিসকোসিটিও তার তত বেশি হবে। ঠিক আছে, এটা ভালো করে করবে। আর হচ্ছে কি? আর হচ্ছে উষ্ণতা। দেখো উষ্ণতা একদম স্বাভাবিক, টেম্পারেচারের উপরেও সান্দ্রতা নির্ভর করবে। টেম্পারেচার তুমি মনে করো বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়ালে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? টেম্পারেচার বাড়ালে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, কারণ টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি, অণুগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। আর কাইনেটিক এনার্জি বেড়ে গেলে অণুগুলো এদিক ওদিক করে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে। তাহলে টেম্পারেচার যদি বাড়াও তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে তাহলে কিন্তু ভিসকোসিটিও কমবে। ভিসকোসিটি কমবে। অর্থাৎ তুমি যদি টেম্পারেচার বৃদ্ধি করো তাহলে কিন্তু ভিসকোসিটি কমবে। এই কারণেই তুমি যদি মধু বা এই জাতীয় জিনিসকে, মধু তো খুব ভালো ভিসকোসিটি সম্পন্ন কোনো লিকুইড, অর্থাৎ ভিসকাস লিকুইড যাকে বলবো, খুব গাঢ়। তো মধুকে যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো, দেখবে মধুর যে ফ্লুইডিটি মানে প্রবাহমানতা দেখা সাধারণ তাপমাত্রা দেখা যাচ্ছিল না, আর মধুকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে তুমি দেখবে যে মধু কিন্তু তার যে ফ্লুইডিটি অর্থাৎ প্রবাহমানতা কিন্তু তার বেড়ে গেছে, অর্থাৎ তার ভিসকোসিটি কিন্তু কমে গেছে।
প্রবাহমানতা বেড়ে গেছে, প্রবাহমানতা বেড়ে গেছে মানে প্রবাহমানতা যদি বেড়ে যায় তাহলে ভিসকোসিটি কমে গেছে, অর্থাৎ তুমি টেম্পারেচার যদি বাড়াও তাহলে ভিসকোসিটি কিন্তু কমে যাবে। খুব ইন্টারেস্টিং আলোচনা। এই লাস্ট যে দুটো টপিক আলোচনা করলাম, সারফেস টেনশন, ভিসকোসিটি, এটা তোমরা ফিজিক্সে ডেফিনেটলি খুব বেশি করে পড়বে। আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম, তোমাদের বইয়ের প্রত্যেকটা টপিক আমি কভার করলাম। এটা খুব ভালো করে দেখবে, তার সঙ্গে সঙ্গে বইটাও রাখবে, আমার কথাগুলোকে একবার ভালো করে শুনে নিয়ে তোমরা বইটাকে ভালো করে দেখে এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করবে। এর মধ্যে দিয়েই এই চ্যাপ্টারের এই টপিক শেষ করার মধ্যে দিয়েই আমরা কিন্তু স্টেটস অফ ম্যাটার অনেকগুলো এপিসোডে বা 13টা মতো এপিসোডে আমরা কিন্তু শেষ করতে পারলাম। খুব ভালো করে এই চ্যাপ্টারটাতে নম্বর বরাদ্দ হচ্ছে 4, তুলনামূলক সোজা চ্যাপ্টার। একটু যদি ভালো করে নোটগুলো করে নাও, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পড়িয়েছি, খুব ডিটেলসে পড়িয়েছি। এটাই অনলাইনের একটা বড় ফেসিলিটি। খুব খেটেও পড়িয়েছি, এটাও বলতে পারি। সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো। এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, এরপরে আবার একটা নতুন চ্যাপ্টার আমি ধরবো এবং তোমাদের নিজেদের মধ্যে একটা জোশ তোমাদের মধ্যে থাকুক যে আমাকে ভালো করতে হবে। সায়েন্স নিয়েছো যখন, তখন কিন্তু প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে। প্রচুর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু তুমি সায়েন্সে কিন্তু এগিয়ে যেতে পারবে। একটু নিজের মাথাটাকে খাটানোর চেষ্টা করো, যে নিজে স্যার কি বলার চেষ্টা করছেন, এই জিনিসটা ঘটছে, একটু নিজের মাথাটাকে খাটানোর চেষ্টা করো, তাহলে দেখবে জায়গাগুলো বোঝাটা সুবিধাজনক হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। এর মধ্যে দিয়ে আমরা কিন্তু স্টেটস অফ ম্যাটার শেষ করলাম। এরপরে তোমাদের কাছে কোনো নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো। গুড লাক।